সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গাইডে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গতকালকে একটা ম্যাচ হয়েছে, রোমাঞ্চ ছড়িয়েছে, নাটকীয়তা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এবং ফাইনালে পৌঁছে গেছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে এবং তাদের সঙ্গে কিন্তু আর্সেনাল। আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে। আমার সাথে আছেন আমার সহকর্মী সামিন ইয়াসের প্রিয় এবং আমি আপনাদের সাথে আছি সাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত পোস্ট থাকলে আমাদের শেয়ার করতে পারেন। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমার আরেক সহকর্মী রিদন সুলতান। আমরা আজকে কথা বলবো রিদন সুলতান। আমি একটু আগে সামিন ইয়াসের সাথে বলছিলাম যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলবো এবং আমি এতটুকু বিশ্বাস করি যে গতকালকে আপনি অবশ্যই ম্যাচটা দেখেছেন রিদন শুয়েব। যদি আমি একটু প্রিয়র কাছে যেতে চাই শুরুতেই, যে প্রিয়, আমরা যদি বলি যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টানা দ্বিতীয়বার পিএসজি এবং আর্সেনাল 20 বছর পর ফাইনালে। সো এই যে ফাইনালের যে চক্রটা আমরা যদি বলি, একটা একেবারে টানা দুইবার আর একটা হচ্ছে 20 বছর পর, এই আক্ষেপটা আসলে আরেকটা হচ্ছে যদি আমরা বলি যে তাদের সুযোগটা যে রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার, কার পাল্লা ভারী মনে হচ্ছে? প্রথমত পিএসজি যেহেতু গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তো ওদের বলতেই হবে যে ওরা এক্সপিরিয়েন্স, ওরা ওই লাইনটা ক্রস করে ফেলেছে। আর আর্সেনাল কিন্তু কখনোই ধরেন চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। সেই 2006-এ বার্সেলোনার সাথে এগিয়ে ছিল তারা, তাতেও তারা হেরে যায় ম্যাচটা শেষে। 20 বছর পর ফাইনালে উঠে অবশ্যই তাদের উপর একটা প্রেশার থাকবে। আর গত বছর পিএসজি যেবার চ্যাম্পিয়ন হলো, সেমিফাইনালে 2 লেগেই কিন্তু পিএসজির কাছে আর্সেনাল হেরেছিল। আর আমরা গত বছরও দেখেছি পিএসজির সাথে ইন্টার মিলানের ফাইনাল, পিএসজি 5-0 গোলে জিতেছিল। এটা অনেকেই হয়তো ভাবে নাই। আবার ওই ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, পিএসজি হলো এই মৌসুমে সবচেয়ে বেশি গোল করা দল, 44 গোল করেছে তারা। আবার অপর পাশে আর্সেনাল সবচেয়ে বেশি বেস্ট ডিফেন্সিভ টিম আর কি, পুরো আসর জন্য মাত্র 6 গোল কনসিড করেছে। তো আমরা বলতেই পারি যে ফাইনালটা হয়তো হতে দেখতে পারি আমরা অ্যাটাক ভার্সেস ডিফেন্সের একটা খেলা। কিন্তু আমার মনে হয় পিএসজি এগিয়ে থাকবে, কারণ টিম ওয়াইজ আর কোচ হিসেবে ওরা অ্যাডভান্টেজে থাকবে অবশ্যই একটা। কারণ লুইস এনরিকে যা করেছে পিএসজিতে, তাদের এটাই অনেক দিনের আক্ষেপ ছিল যে চ্যাম্পিয়ন্স লিগ না জেতা। সে এসে প্রথম মৌসুমেই তা বাজিমাত করেছে আর কি। এবার যদি তারা জিতে চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসেবে টানা 2বার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। আর মডার্ন এরাতে ইউসিএল এর 1992-এর পরে রিয়াল মাদ্রিদের পরে একমাত্র টিম হিসেবে টানা 2বার চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু হাতছানি পিএসজি সামনে হবে আর কি। আমরা যদি রেদনের শোয়েব, আমরা বলছিলাম যে পিএসজি না আর্সেনাল, কিন্তু আমরা যদি গতকালকের ম্যাচটা দেখি, সেই জায়গায় কিন্তু একটা মানে একেবারে উল্টো চিত্র। আমরা যদি প্রথম লেগটা দেখি, সেই জায়গায় 9 গোল এবং 9 গোলের ম্যাচ, আর কালকে মাত্র 2 গোলের ম্যাচ। তো সেই জায়গায় আসলে কি মনে হয়েছে যে এই আপনার কি আগে থাকতে একটা এক্সপেকটেশন ছিল কিনা যে এই ম্যাচটা এরকম হবে, বা এই খেলা দেখার পর কি মনে হচ্ছে কিনা যে একটু হলো যে একটু বোরিং লেগেছে কিনা? আমার কাছে মনে হচ্ছে যে খুব যেহেতু অ্যাগ্রিগেটে এগিয়ে ছিল পিএসজি, খুব সঙ্গত কারণে এই পিএসজি এই ম্যাচটাতে কিছুটা ডিফেন্সিভ খেলা খেলবে আমাদের একটা মোটামুটিভাবে ধারণাই ছিল, এবং সেটাই কিন্তু হয়েছে। এবং একেবারে শুরুতে যখন যদি বলি যে ওসমান দেমবেলে যে গোলটা দিয়ে ফেলে, তখন কিন্তু অ্যাগ্রিগেটে 2 গোলের একটা ডিফারেন্স ছিল। খুব সঙ্গত কারণেই তখন সেরকম একেবারে আক্রমণাত্মক খেলা হবে আমাদের সেটা ধারণা ছিল না, এবং সেটাই কিন্তু লক্ষ্য করা গেছে। বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে পিএসজি খুবই আক্রমণাত্মক দল, 44টি গোল করেছে, তবে কালকে পিএসজি ডিফেন্সেও কিন্তু তারা প্রমাণ করেছে। ডিজেরে দুয়ের কথা বলতে চাই, তিনি যদিও উইংয়ে খেলেন, কিন্তু তিনি যেভাবে মানে ডিফেন্সটাকে সামলেছেন, স্পেশালি আমি দুয়ের কথাই বলবো। এবং কোচ লুইস এনরিকে তিনিও তারই প্রশংসা করেছেন। ওভারঅল সব কিছু মিলিয়ে ভিতিনিয়া রয়েছেন, তারা দুর্দান্ত একটা, আমরা কিন্তু ডিফেন্সের একটা প্রদর্শনীয় কিন্তু গতকালকের ম্যাচে দেখেছি। অর্থাৎ বলা যেতেই পারে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা একেবারে দারুণ একটা ফাইনাল, যেটা 30 আগস্ট হাঙ্গেরির বুদাপেস্টে হবে। দারুণ একটা ফাইনালের প্রতীক্ষা অবশ্যই আমরা থাকবো। তবে কালকের ম্যাচ নিয়ে একটা বিষয় নিয়ে অনেকেই কৌতূহল ছিল এবং অনেকের প্রশ্নের উদ্রেক হয়েছে, সেটি হচ্ছে 31 মিনিটে যেটি হ্যান্ডবল যেটি হয়েছিল ভিতিনিয়ার, যেটি নেভেস তার ডিবক্সের ভেতরে ছিলেন, ভিতিনিয়া ক্লিয়ার করতে গিয়ে নেভেসের হাতে যেটি লেগেছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আসলে যখন নাকি নিজ দলের কেউ যখন নাকি শর্ট করেন, তখন যদি সেক্ষেত্রে নিজ দলেরই কারোর ডিবক্সে থাকুক কিংবা বাইরে থাকুক, যখন হ্যান্ডবল হয়, সেক্ষেত্রে সেই হ্যান্ডবলটা আসলে গ্রহণযোগ্য হয় না। সেটা আরেকটু কারেকশন করে দিই, সেটা হচ্ছে আপনার যদি গোলমুখে না হয়, যদি গোলমুখে হয় তাহলে আপনার হ্যান্ডবলটা ধরা হবে, যদি আপনার গোলমুখে না হয় তখন আর হ্যান্ডবলটা ধরা হয় না। কোনো কারণই নেই, যেহেতু রুলস অনুযায়ী আসলে এক্স্যাক্টলি। মানে এটা নিয়ে আসলে অনেকের ধোঁয়াশা ছিল যে কেন এটা হ্যান্ডবল দেওয়া হচ্ছে না। হ্যারি কেইনের আক্ষেপের কথা বলতেই হয়, তিনি একটা এত লম্বা ক্যারিয়ার, তিনি কিন্তু কখনোই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেনি, এবং বায়ার্নের সামনে একটা দারুণ সুযোগ ছিল
যে দলকে ফাইনালে নিয়ে যদিও তিনি শেষ মুহূর্তে গোল করেছেন, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত একেবারেই শুধুমাত্র ব্যবধানই কমিয়েছে। এবং শেষ মুহূর্তে যদি আমি বলি যে আমি সামিনের কাছে একটু জানতে চাই যে শেষ মুহূর্তে যখন গোলটা হলো তখনও 1 মিনিট বাকি ছিল। আমি কমেন্ট্রিতে বারবার শুনছিলাম যে 1 মিনিটে অনেক কিছুই সম্ভব হলো, ফুটবলের ভাষায় যেটা বলি। একটু হলো কি আশা জেগেছিল কিনা যে আসলে কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে ম্যাচটা অতিরিক্ত সময় গড়াবে? ফুটবলে আমরা এরকম দেখেছি অনেক সময় 1 মিনিটও না 30 সেকেন্ডের ব্যবধানে ম্যাচ পাল্টে গিয়েছে। তো কালকে অবশ্যই সুযোগ ছিল বায়ার্নের সামনে, কিন্তু যেটা বললেন শোয়েব ভাইয়া যে কালকে পিএসজি যেভাবে ডিফেন্সিভলি খেলেছে এটা হয়তো অনেকে চিন্তাও করতে পারেনি, কারণ অ্যাটাকিং টিম তারা এগিয়ে ছিল অবশ্যই অ্যাগ্রিগেটে, তারা এইভাবে যে ধরেও খেলতে পারে। আমি যদি পজিশনটা কালকে বলি, বায়ার্নের পজিশন ছিল 62% বল দখল, আর পিএসজি ছিল মাত্র 38। পাসিংও বায়ার্ন প্রায় ডাবল ছিল পিএসজির থেকে। তারপরেও পিএসজি প্রথমে গোল দিয়ে যেভাবে পুরো ম্যাচ তারা ধরে রেখেছে, বায়ার্নকে তেমন একটা সুযোগ সুবিধা করতে পারেনি বায়ার্নের ফরওয়ার্ডরা, যেমন লুইস ডিয়াজ, হ্যারি কেন, অলিসে। এবং বড় মিস যেটা ছিল, আশরাফ হাকিমি কিন্তু কালকে খেলেননি, তার জায়গায় উনাই জাইরে এমিরি যে খেলেছেন, তাদের একাডেমির ফুটবলার, এত গুরুত্বপূর্ণ একজন ফুটবলারের অনুপস্থিতি এবং শুরুতে কিছুটা মানে শুরুতে কিছুটা থাকলেও কিন্তু পরে কিন্তু তিনি সন্দেহ পেয়েছিলেন এবং খুব ভালো কিন্তু লুইস ডিয়াজ, অলিসেরা কিন্তু চেঞ্জ করে বারবার খেলতেছিল, তারপরেও খুব একটা সুবিধা করতে পারেনি। হ্যারি কেনে যেটা বললো যে হ্যারি কেনে আসলে আক্ষেপের হবে, কারণ 2019 সালে টটেনহামের সাথেও সে ফাইনালে কিন্তু উঠেছিল, কিন্তু জেতা হয়নি, লিভারপুল জিতেছিল সেবার। এবারও কালকের গোল যেটা ছিল তার এই মৌসুমে 55তম গোল, ইউরোপের মধ্যে ইউসিএল এর মনে 14তম গোল করেছেন, 14তম গোল, দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। অবশ্যই তার আক্ষেপ থাকবে যে তার দলকে সে গোল করেও ফাইনালে উঠাতে পারলো না। আর বায়ার্নের সামনে সুযোগ ছিল 6 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার, সো সেটা হয়নি, কিন্তু এটা বলতেই হয় পিএসজি সেরা দল হিসেবে ফাইনালে পা রেখেছে। আমি যদি রিদওয়ান সাহেব একটু বলতে চাই, পিএসজি যে খেললো কালকের ম্যাচ, এবং এর আগে কিন্তু আমরা যদি বলি যে গেল আসরে এই মাঠেই কিন্তু বায়ার্নের আলিয়াঞ্জ আরেনায় এটা একটা পয়মন্ত মাঠ আমরা বলতে পারি, 5-0 গোলে ইন্টার মিলানের বিপক্ষে জিতেছে। আবার এই একই আসর পর সেই জায়গায় আবার তাদের সাথে ভেন্যুতে কিন্তু ড্র করলো। তো সেই জায়গায় কি আসলে এই মাঠের পরিস্থিতি নিয়ে একটু এগিয়ে ছিল কিনা, কি মনে হয়? আসলে আমরা বলে থাকি এটা যে আসলে কিছু কিছু মাঠ কখনো কখনো পয়মন্ত হয়ে ওঠে, এবং সোফার এখনো পর্যন্ত সেটাই মনে হলো আলিয়াঞ্জ আরেনা। আমরা একটা সময় ছিল যে বায়ার্ন মিউনিখ কিন্তু আলিয়াঞ্জ আরেনাতে একেবারে দুর্বোধ্য একটা দল ছিল, সেটা কিন্তু চেলসি ভেঙে দিয়েছিল অনেক আগেই। চ্যাম্পিয়ন্স তারা প্রথমবারের মতো যখন ইউসিএল চ্যাম্পিয়ন হলো, সেই আলিয়াঞ্জ আরেনার মাঠেই বায়ার্নের বিপক্ষে ম্যাচেই তারা জিতে কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছিল। অর্থাৎ ধীরে ধীরে সেই যে যেটা আমরা ধারণা করেছিলাম যে এই আলিয়াঞ্জ আরেনা, সেটা কিন্তু অনেক আগে খর্ব হয়ে গেছে বায়ার্ন মিউনিখের জন্য, যে এই মাঠে যে তারা একেবারে দুর্বোধ্য বা তাদের যে হারানো যাবে না, সেটি কিন্তু তার আগে প্রমাণ করেছে অলরেডি চেলসি। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে এই মুহূর্তে এবং আপনি খুব ভালো করে জানেন এখন কিন্তু সেই হোম অ্যাডভান্টেজের সুবিধাটাও কিন্তু উঠে গেছে, এখন সেভাবে অ্যাওয়ে গোলের যে কারণটা করা হয় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সময় এসে ফুটবলের মানে যে আধুনিক ফুটবলের এই অবস্থাতে এসে আসলে খুব বেশি ভ্যারি করে না। তো একটা বিষয় না বললেই নয়, দর্শক প্রিয়তা কিংবা গ্যালারিতে একটা সাপোর্ট তো আসলে সবসময় বেশি থাকে যারা হোম গ্রাউন্ডে খেলা হয়। সেই অ্যাডভান্টেজটাও আমার কাছে মনে হচ্ছে যে এতটাই প্রফেশনাল ফুটবলার দিনকে দিন হয়ে যাচ্ছেন যে সেটাও আসলে খুব বেশি কাজে দিচ্ছে। সেই গতকালকের ম্যাচটা অবশ্যই তারই প্রমাণ। এবং একই সাথে আমি যদি প্রিয়কে বলছিলাম যে আসলে আমরা প্রথম গোলটা যদি দেখি কাভারাজকেলিয়ার অ্যাসিস্টে এবং দেমবেলে যে গোলটা করলো, এটা কিন্তু প্রথম লেগের একেবারে পুনরাবৃত্তি। এবং এই জায়গায় একটু মানে আমি যদি বলি ভিনসেন্ট কম্পানি কি একটু ভুল করেছেন তার ট্যাকটিক্সে, যে হাই লাইনে কিন্তু তিনি আসলে ধরাটা খেলেন, যদি আমরা বলি যে মানে হাই লাইন ডিফেন্স করতে যেয়ে কিন্তু তিনি পথ হারিয়েছেন, এবং সেটা ডেমবেলে এবং কাভারাজকেলিয়া কিন্তু গোলটা করেছেন। প্রথম ম্যাচেও যদি আমরা দেখি, প্রথম ম্যাচেও কিন্তু ভিনসেন্ট কম্পানি একই ট্যাকটিক্সই ছিল, এই জন্যই কিন্তু তারা 5 গোল হজম করেছে। অ্যান্ড ওই ম্যাচে ম্যানুয়েল নয়ার প্রথম গোলকিপার হিসেবে কোনো সেভই করতে পারেনি, কারণ হাইলাইন ডিফেন্স খেললে অপোনেন্টের জন্য অবশ্যই সুবিধা হয় যদি অফসাইড ট্র্যাপটা তারা বিট করতে পারে। আমরা যেটা দেখেছি বার্সার ক্ষেত্রেও তাই হয়েছে, বার্সার 2 ম্যাচে কিন্তু অ্যাটলেটিকো ওই বুঝেই খেলেছে অফসাইড ট্র্যাপ, ওইটা বিট করেই বারবার, এবং বার্সেলোনা কিন্তু বাদ পড়েছে অ্যাটলেটিকোর কাছে হেরে। বায়ার্নের ক্ষেত্রেও তাই হলো। আর যখন আপনি ঘরের মাঠে আপনি একে তো অ্যাগ্রিগেটে পিছিয়ে আছেন, তখন যখন 3 মিনিটের মধ্যে আবার আরও বেড়ে যায়, ব্যবধানটা দ্বিগুণ হয়, 2 গোলের একটা ডিফারেন্স, অবশ্যই আপনার উপর অনেক প্রেশার থাকে। আর তার মধ্যে আপনার অপোনেন্ট হলো কারেন্ট চ্যাম্পিয়ন, তো ওই কথাটা আপনার মাথায় রাখতে হবে। সো অবশ্যই প্রথম গোল হজম করে তারা একটু পিছুপা হয়ে গিয়েছিল, তারপরেও হ্যারি কেনের গোলের পরে আশা ছিল হয়তো তাদের মনেও, কিন্তু সেটা হয়নি আর কি শেষ পর্যন্ত। আমরা শরীফ যদি বললাম যে গোলটা হলো আর কি,
আমরা কিন্তু এই ম্যাচের আগে যদি বলি লুইস এনরিকে একটা কথা বলেছে যে আমরা আসলে আমাদের যে ফুটবলটা আমরা মানে প্রথম লেগে যে ফুটবলটা খেলেছে সেই রকম ফুটবল খেলেই কিন্তু আসলে ম্যাচটা জিততে চাই, কিন্তু আমরা যখন দেখলাম যে মাত্র 3 মিনিটে গোলটা দিয়ে দিল তখন কিন্তু পুরো উল্টো ছবি আসলে। মানে এটা একটা ট্যাকটিক্স কিনা আসলে ম্যাচের আগে কথা? নিঃসন্দেহে এটা ট্যাকটিক্স। আপনি যে কেউ, শুধু লুইস এনরিকে নন, বিশ্বের যত বাঘা বাঘা কোচ বলুন কিংবা বিশ্বের যারা একেবারে মিডিওকার কোচ বলুন, সবারই কিন্তু ট্যাকটিক্স একই হতো। যখন নাকি আপনি 2-0 গুলি এগিয়ে থাকবেন তখন খুব সঙ্গত কারণেই যত ভালো দলই হন না কেন আপনি, এবং বায়ার্ন মিউনিখকে তো আসলে ছোট করে দেখার উপায় নেই, তারা খুবই আগ্রাসী, তারা নিজেদের, আপনি যদি লক্ষ্য করে থাকেন নিজেদের লিগগুলোতে কিন্তু সবাই মোটামুটিভাবে সেরা অবস্থায় তারা আছেন, তো সেখানে ছোট করার কোনো উপায় নেই। সেই দলটার বিপক্ষে আপনি 2-0 গুলি এগিয়ে থাকার পর আপনার মানে অ্যাগ্রেসিভ খেলার কোনো কারণ নেই, এবং কোনো কোচই, বিশ্বের কোনো কোচই কিন্তু তখন অ্যাগ্রেসিভ খেলবেন না। এবং আমি যেটা বললাম যে ডিফেন্সের যে কতটা শক্তিশালী হতে পারে পিএসজি, তার একটা প্রদর্শনী কিন্তু আমি গতকালকের ম্যাচে আমরা লক্ষ্য করলাম, এবং সেটি অবশ্যই ফাইনালে কিন্তু একটা দারুণভাবে অনুপ্রাণিত করবে পিএসজিকে। এবং এই ডিফেন্সের লড়াই যখন আমরা বলি, তো এখন কি ফাইনালটা আসলে মানে সমানে সমান হবে কিনা? কারণ আমরা যদি কালকে দেখি যে বায়ার্ন মিউনিখ একেবারে ডিফেন্স ছিল না বললেই চলে, মানে তাদের দুর্গ ভেদ করা কোনো মানে মোটামুটি ফুটবলটা খেলেছে, এটা খুব সহজ একটা কাজ ছিল এরকম মনে হচ্ছে, কিন্তু ফাইনালটা কি আসলে হাড্ডাহাড্ডি যে লড়াই সেটা হবে কিনা ডিফেন্সিভ এর কাছে জানতে চাই। ফাইনালটা অবশ্যই হবে, কারণ আমরা যদি দেখি আর্সেনাল পুরো মৌসুম জুড়ে মাত্র 6 গোল হজম করেছে, দিয়েছে যদি 29 গোল, কিন্তু অন্যদিকে পিএসজি কিন্তু আবার সবচেয়ে বেশি গোল দেওয়া টিম, 44 গোল এক মৌসুমে, এবং বার্সেলোনা 2014-15 মৌসুমের 45 গোলের যে সর্বাধিক গোলের রেকর্ড, ওইটাও কিন্তু ভাঙার একটা চান্স আছে পিএসজির সামনে। তো ওইটা যদি বলি তাহলে বলতেই হয় অবশ্যই যে অ্যাটাক ভার্সেস ডিফেন্স একটা খেলা হবে, কিন্তু আর্সেনালের সামনে আর্সেনাল যদি গোল কম দিয়েও থাকে, আর্সেনাল কিন্তু সুযোগ যখন এসেছে তারা কিন্তু ঠিকই গোল করেছে। যেমন আতলেটিকোর ম্যাচেও তারা হয়তো 13টা শট নিয়েছিল কিন্তু অন টার্গেট 2টো ছিল, তার মধ্যে কিন্তু একটা গোলও হয়েছে সাকা, ওই গোলেই তারা ফাইনালে জায়গা করে নিয়েছে 20 বছর পরে। তো আর হলো যে যেটা আগে বলেছিলাম যে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার, পিএসজি যেমন গতবার প্রথম শিরোপা জিতেছে, তারা কিন্তু অভ্যস্ত ইয়াতে, আর্সেনাল কিন্তু কখনো জিতে নেই। আর আর্সেনালের একটা প্রেশার থাকবে যে আমরা কারেন্ট চ্যাম্পিয়নের বিপক্ষে খেলতেছি, এবং লুইস এনরিকে অবশ্যই অনেক বড় মাপের একজন কোচ, তার হাত ধরেই কিন্তু পিএসজির পরে আক্ষেপ যেটা ছিল এত বছর ধরে ইউসিএল জেতা, সেটা কিন্তু হয়েছে প্রথম সিজনে। এবং এই কথাটা না বললেই না যে এমবাপ্পে যখন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে গেল, লুইস এনরিকে এটা বলেছিল যে এমবাপ্পেকে ছাড়া তারা বেটার টিম, এবং সেটাই কিন্তু সে প্রথম মৌসুমে করে দেখিয়েছে। টানা 2 মৌসুম এমবাপ্পেকে ছাড়াই 2বার ইউসিএল ফাইনালে উঠেছে তারা, এবং অবশ্যই এটা রিয়াল মাদ্রিদের পরে এই মডার্ন এরাতে প্রথমবার হিসেবে ডিফেন্ড করার সুযোগ একটা দলের সামনে। মানে আমি যদি রেদন শরীফ একটু বলি যে অ্যাজ এ টিম হয়ে খেলা যেটা, সেটা কিন্তু আসলে পিএসজির মধ্যে রয়েছে। কারণ আমরা যদি বলি যে এখানে কিন্তু ওইরকম কোনো স্টার প্লেয়ার নেই, মানে আপনি যদি একজন প্লেয়ার নিয়ে আপনি এটা বলতে পারেন এরকম না, মানে আমরা যদি ওয়ান ম্যান শো যদি বলি, ওয়ান ম্যান শো সেই জিনিসটা কিন্তু এই জায়গায় পিএসজি তে তুলনামূলকভাবে কিছু তারা কিন্তু একটা, আমার মনে হয় যে লুইস এনরিকের একটাই কথা, তোমাকে যে কাজটা আমি দিয়েছি তুমি এই কাজটা করো, তাহলে আমার দল জিতবে। দলগত হিসেবে তারা এই স্ট্র্যাটেজি থেকে তারা কি আসলে এই স্ট্র্যাটেজিতে তারা আছে, এবং আর্সেনালের দিকে যদি আপনি তাকান সেক্ষেত্রে পিএসজির চেয়েও কম আপনি স্টার কিন্তু লক্ষ্য করবেন, কিন্তু আর্সেনাল কিন্তু বিগত কয়েকটা মৌসুম ধরেই তারা লিগ শিরোপার যোগ্য দাবিদার ছিল এবং ধারাবাহিক ছিল। যদিও আমি ব্যক্তিগতভাবে চাইবো যে এবার আর্সেনাল জিতুক, যেহেতু তারা কখনোই জিততে পারেনি, এবং তাদের মধ্যে সেই আপনি যদি লিগটাও লক্ষ্য করেন এই মুহূর্তে কিছুটা এগিয়ে গেছে ম্যান সিটির চেয়ে, এবং তারা যদি ম্যাচ জিতে যায় ড্র করাতে 3 ম্যাচে 3টিতেই যদি তারা জিততে পারে সেক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘ সময় পর তারা কিন্তু শিরোপার, আর সেই আর্সেন ওয়েঙ্গার থেকে শুরু করে 22 বছর পর তাদের একটা শিরোপা জয়ের সুযোগ আছে। অতএব আমার কাছে মনে হয় টিম গেমের কথা যদি বলেন, অবশ্যই পিএসজি তো এগিয়ে আছে, এবং কিছু কিছু ব্যাপার আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপার ফুটবলে কাজ করে। আপনি একটা অনেক বড় বড় প্লেয়ার বা ফুটবলার যদি খেলে থাকেন, তার মানে এই নয় যে সেই দলটা লিগ শিরোপা জিতবে কিংবা চ্যাম্পিয়নশিপ, যেমনটা এমবাপ্পের কথা যদি বলি, এমবাপ্পের সেই সময় যদি আমরা বলি নেইমার, এমবাপ্পে, মেসি, মানে এক্স্যাক্টলি ভাগ্যটা ইভেন যখন নাকি রিয়াল মাদ্রিদ যখন নাকি একেবারে যাদের গ্যালাক্টিকোস টিম যেটা বলা হতো, সেই দলটাও কিন্তু লিগ শিরোপা জিততে পারেনি। তো সেই জায়গাটা থেকে, এবং এমবাপ্পের কথা বলতে হয়, তিনিও অভাগাই আমার কাছে মনে হয়। তিনি যখন পিএসজি তে খেলেছেন তখন পিএসজি জিততে পারেনি ইউসিএল, এখন তিনি রিয়াল মাদ্রিদে খেলছেন, রিয়াল মাদ্রিদের অবস্থা খুব একটা ভালো নয়। অর্থাৎ আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনি যত বড় মাপের প্লেয়ারই হন না কেন, টিম ওয়ার্ক বা টিম গেম আলটিমেটলি একটা ফুটবল সময় কিন্তু অনেকটা সময় চলে গেছে। আর্সেন ওয়েঙ্গারের পর আমার কাছে মনে হয় আর্সেনাল এমন একটা কোচকে পেয়েছে, তিনি তার ক্লাব সম্পর্কে খুব ভালো মতোই অবগত আছেন, তিনি সেই ক্লাবের
ক্লাব লেজেন্ডই বলা যায়। লাস্ট 3 মৌসুমে মনে হয় তারা রানার্স আপ। এবং একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে, যে দুইটা দল খেলছে কোনো স্প্যানিশ দল কিন্তু এবার খেলছে না, কিন্তু দুই কোচ যারা দুই ক্লাবকে প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটছে। এবং স্পেনের ক্ষেত্রে তো অবশ্যই মানে স্পেনের কোনো দলের প্রতিনিধিত্ব নেই, কিন্তু দুজন কোচ। এবং লুইস এনরিকের কথা বলতে হয়, জিনেদিন জিদানের পর প্রথম কোচ হিসেবে ব্যাক টু ব্যাক 2 ফাইনাল, যদিও জিনেদিন জিদান শিরোপা জিতেছেন, সেই জায়গাটা থেকে এই 2 মানে স্প্যানিশ কোচদের একটা আধিপত্য আমরা অল স্প্যানিশ কোচ ফাইনাল আমরা লক্ষ্য করব এবারের। আমরা যদি বলি যে মানে 2022 সালের বিশ্বকাপের পর কিন্তু আসলে লুইস এনরিকে একেবারে মানে যদি বলি যে ম্যানেজারের ক্যারিয়ার শেষ হওয়ার মতোই ছিল আর কি। একটা ঘটনা ঘটেছিল, তার মেয়ে মারা যাওয়ার পর তিনি সরে গেছিলেন, এরপর আবার ফিরলেন এবং ফিরেই কিন্তু আসলে মানে পিএসজি কে অন্য লেভেলে আসলে নিয়ে গেছে। তার মানে একটু হলো জাদু দেখেন কিনা যে তার হাতে কিছু একটা আছে, একটা ট্রান্সফরমেশন আমার কাছে মনে হয় হয়েছে। ট্রান্সফরমেশন তো অবশ্যই, কারণ এবং আরেকটা যদি বলি, বার্সেলোনার কোচ থাকাকালীন ট্রেবল জিতেছিল লুইস এনরিকে, তিনি কিন্তু পিএসজিতে এসেও ফার্স্ট মৌসুমে ট্রেবল জিতছে এবং এই মৌসুমে কিন্তু তার ট্রেবল জেতার তাহলে কিন্তু প্রথম কোচ হিসেবে 3বার ট্রেবল জেতা কোচ হবে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কোচের জন্য, অবশ্যই বলতে হয়। আমি যদি এখন ফাইনালে যদি বলি যে আর্তেতা এবং এনরিকে, সেই জায়গায় আসলে একটু হাড্ডাহাড্ডি লড়াইটা কেমন? আমার কাছে মনে হয়, আমি যেটা বললাম শুরুতেই, যে আমি খুব করে চাইবো এবার আর্সেনাল জিতুক, যেহেতু তারা কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি এবং একটা দীর্ঘ সময় যারা আর্সেনাল ফ্যান যারা আছেন তারা একেবারে তারা তরুণ থেকে যৌবন হয়ে একেবারে তারা মধ্য বয়সে চলে এসেছেন, তারা এখনো পর্যন্ত লিগ শিরোপা দেখেনি, ইউসিএল তো অবশ্যই বটেই। সেই জায়গাটা থেকে অবশ্যই সে আক্ষেপটা মেটানোর পালা। তবে আপনি যদি কোচিং ক্যারিয়ারে কিংবা হাই প্রোফাইলের দিকে তাকান, তাহলে অবশ্যই লুইস এনরিকে এগিয়ে থাকবেন। আমি যেটা বলছিলাম যে মিকেল আর্তেতা, তিনি কিন্তু যদিও অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন পেপ গার্দিওলার ম্যান সিটির সময়টাতে, কিন্তু একটা দলকেই তিনি সামলাচ্ছেন, একটা দীর্ঘ সময় ধরে সামলাচ্ছেন, সেটা আর্সেনাল। কিন্তু লুইস এনরিকে কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে, তিনি জাতীয় দলকে সামলেছেন, তিনি বার্সেলোনার মতো দলকে তিনি দায়িত্বে ছিলেন। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় কিছুটা হলেও লুইস এনরিকে এগিয়ে থাকবেন। এবং যদি ফুটবলারদের ক্যালিবারের কথা চিন্তা করি, সেই জায়গায় আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? ক্যালিবার আসলে এমন একটা অবস্থায় পড়েছে, আপনি শুরুতেই যেটা বলছিলাম যে টিম গেম এবং টিম ওয়ার্ক কিন্তু আর্সেনালের একেবারে পিএসজির থেকে যে কম, সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। আর্সেনাল, আমি যেটা বললাম যে খুব হাই প্রোফাইল ফুটবলার আপনি কিন্তু এই দলে দেখবেন না। তার একেবারে শুরু থেকে, এবং একদম শুরুতে আপনি নিশ্চয়ই প্রিয় আপনার মনে আছে, লিগ শুরু থেকেই তারা একেবারে ইনজুরি জর্জরিত একটা দল ছিল আর্সেনাল। তারপরও যেভাবে তারা এগিয়েছে এবং মাঝখানে আবার একটু পিছনের দিকেও চলে গিয়েছিল, ম্যান সিটি বেশ ভালোভাবেই লিগ শিরোপার রেসে ছিল, সেখান থেকে আবার ম্যান সিটি সেই এবং লিগেও তারা কিন্তু সবচেয়ে কম গোল হজম করা টিম এত 35 ম্যাচ শেষে। সেই জায়গাটা থেকে আমি মানে কোনো দলকেই এগিয়ে রাখার এখানে কোনো সুযোগ নেই, অন্তত ফুটবলারের কনটেক্সট থেকে। মানে আমরা বলতে পারি আসলে ফাইনালটা আসলে একটা জমজমাট লড়াই হবে আসলে, মানে একটা ভালো একটা খেলা উপভোগ করবে দর্শক। অবশ্যই। ধন্যবাদ আপনাদের দুজনকে আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।